আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 15 দিন এখানে একেবারে বন্য জীবন যাপন করিলাম। যেমন থাকে গাঙ্গোত্তারা কি গরিব ভুইহার বামনরা, ইচ্ছা করিয়া নয়, অনেকটা বাধ্য হইয়া থাকিতে হইল এভাবে। এ জঙ্গলে কোথা হইতে কি আনাইব? খাই ভাত ও বনধুধুলের তরকারি। বনের কাকরোল কি মিষ্টি আলু তুলিয়া আনে সিপাহীরা, তাই ভাজা বা সিদ্ধ। মাছ, দুধ, ঘি কিছু নাই। অবশ্য বনে শিল্লি ও ময়ূরের অভাব ছিল না, কিন্তু পাখি মারিতে তেমন যেন মন সরে না বলিয়া বন্দুক থাকা সত্ত্বেও নিরামিষই খাইতে হইত। ফুলকিয়া বৈহারে বাঘের ভয় আছে। একদিনের ঘটনা বলি। হাড়ভাঙা শীত সেদিন। রাত 10টার পরে কাজকর্ম মিটাইয়া সকাল সকাল শুইয়া ঘুমাইয়া পড়িয়াছি। হঠাৎ কত রাত্রে জানি না লোকজনের চিৎকারে ঘুম ভাঙিল। জঙ্গলের ধারের কোন জায়গায় অনেকগুলি লোক জড়ো হইয়া চিৎকার করিতেছে। উঠিয়া তাড়াতাড়ি আলো জ্বালিলাম। আমার সেপাহীরা পাশের খুপড়ি হইতে বাহির হইয়া আসিল। সবাই মিলিয়া ভাবিতেছি ব্যাপারটা কি। এমন সময়ে একজন লোক ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, ম্যানেজার বাবু, বন্দুকটা নিয়ে শিগগির চলুন, বাগে একটা ছোট ছেলে নিয়ে গিয়েছে খুপড়ি থেকে। জঙ্গলের ধার হইতে মাত্র 200 হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলিয়া একজন গাঙ্গোত্তা প্রজার একখানা খুপড়ি। তাহার স্ত্রী 6 মাসের শিশু লইয়া খুপড়ির মধ্যে শুইয়াছিল। অসম্ভব শীতের দরুন খুপড়ির মধ্যে আগুন জ্বালানো ছিল, এবং ধোঁয়া বাহির করিয়া দিবার জন্য দরজাটার ঝাপটা একটু ফাঁকা ছিল। সেই পথে বাঘ ঢুকিয়া ছেলেটিকে লইয়া পলাইয়াছে। কি করিয়া জানা গেল বাঘ? শিয়ালও তো হইতে পারে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়া আর কোনো সন্দেহ রহিল না। ফসলের ক্ষেতের নরম মাটিতে স্পষ্ট বাঘের থাবার দাগ। আমার পাটোয়ারি ও সেপাহীরা মহালে অপবাদ রটিতে দিতে চায় না। তাহারা জোর গলায় বলিতে লাগিল, এ আমাদের বাঘ নয় হুজুর, এ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ। দেখুন না কত বড় থাবা। যাহাদেরই বাঘ হোক, তাহাতে কিছু আসা যায় না। বলিলাম, সব লোক জড়ো করো, মশাল তৈরি করো, চলো জঙ্গলের মধ্যে গিয়ে দেখি। সেই রাত্রে অত বড় বাঘের পায়ের ছদ্ম থাবা দেখিয়া ততক্ষণে সকলেই ভয়ে কাঁপিতে শুরু করিয়াছে। জঙ্গলের মধ্যে কেহ যাইতে রাজি নয়। ধমক ও গালমন্দ দিয়া 10 লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে পিটাইতে সবাই মিলিয়া জঙ্গলের নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল। পরদিন বেলা 10টার সময় মাইল 2 দূরে দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আসান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হইল। কৃষ্ণপক্ষের কি ভীষণ অন্ধকার রাত্রিগুলি নামিল তাহার পরে। সদর কাচারি হইতে বাকে সিং জমাদারকে আনাইলাম। বাকে সিং শিকারী, বাঘের গতিবিধির অভ্যাস তার ভালোই জানা। সে বলিল, হুজুর, মানুষ খেকো বাঘ বড় দ্রুত হয়, আর কটা লোক মরবে, সাবধান হয়ে থাকতে হবে। ঠিক 3 দিন পরেই বনের ধারে সন্ধ্যার সময় একটা রাখালকে বাঘে লইয়া গেল। ইহার পরে লোকে ঘুম বন্ধ করিয়া দিল। রাত্রে এক অপরূপ ব্যাপার। বিস্তীর্ণ বৈহারের বিভিন্ন খুপড়ি হইতে সারা রাত টিনের ক্যানেস্ত্রা পিটাইতেছে। আমি বাকে সিং প্রহরে প্রহরে বন্দুকের দ্যাগর করিতেছি। আর শুধুই কি বাঘ, ইহার মধ্যে একদিন মোহনপুরা ফরেস্ট হইতে বন্য মহিষের দল বাহির হইয়া অনেকখানি ক্ষেতের ফসল তছনছ করিয়া দিল। আমার কাশের খুপটির দরজার কাছেই সেপাহীরা খুব আগুন করিয়া রাখিয়াছে। মাঝে মাঝে উঠিয়া তাহাতে কাঠ ফেলিয়া দেই। পাশের খুপড়িতে সেপাহীরা কথাবার্তা বলিতেছে। খুপড়ির মেঝেতেই শুইয়া আছি। মাথার কাছে ঘুলঘুলি দিয়া দেখা যাইতেছে ঘন অন্ধকারে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর। দূরে ক্ষীণ তারার আলোয় পরিদৃশ্যমান জঙ্গলের আবছায়া সীমারেখা।
অন্ধকার আকাশের দিকে চাহিয়া মনে হইল যেন মৃত নক্ষত্র লোক হইতে তুষারবর্ষী হিমবাতাস তরঙ্গ তুলিয়া ছুটিয়া আসিতেছে পৃথিবীর দিকে। লেপ্তশোক হিমে ঠান্ডা জল হইয়া গিয়াছে, আগুন নিবিয়া আসিতেছে, কি দুরন্ত শীত! আর সেই সঙ্গে উন্মুক্ত প্রান্তরের অবাধ হু হু তুষার শীতল নৈশ হাওয়া। কিন্তু কি করিয়া থাকে এখানকার লোকেরা এসিতে? এই আকাশের তলায় সামান্য কাশের খুপড়ির ঠান্ডা মেঝের উপর কি করিয়া রাত্রি কাটায়? তাহার উপর ফসল চৌকি দিবার এই কষ্ট। বন্য মহিষের উপদ্রব, বন্য শূকরের উপদ্রব কম নয়, বাঘও আছে। আমাদের বাংলাদেশের চাষিরা কি এত কষ্ট করিতে পারে? এত উর্বর জমিতে, অত নিরুদ্রব গ্রাম্য পরিবেশের মধ্যে ফসল করিয়াও তাহাদের দুঃখ ঘোচে না। আমাদের ঘরের ২-৩০০ হাত দূরে দক্ষিণ ভাগলপুর হইতে আগত জনকতেক কাটুনি মজুরি স্ত্রীপুত্র লইয়া ফসল কাটিতে আসিয়াছে। একদিন সন্ধ্যায় তাহাদের খুপড়ির কাছ দিয়া আসিবার সময় দেখি কুড়ের সামনে বসিয়া সবাই আগুন পোহাইতেছে। এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত, অজ্ঞাত। ভাবিলাম সেটা দেখি না কেমন। গিয়া বলিলাম, বাবাজি, কি করা হচ্ছে? একজন বৃদ্ধ ছিল দলে, তাহাকে এই সম্বোধন। সে উঠিয়া দাঁড়াইয়া আমায় সালাম করিল, বসিয়া আগুন পোহাইতে অনুরোধ করিল। ইহা এদেশের প্রথা, শীতকালে আগুন পোহাইতে আহ্বান করা ভদ্রতার পরিচয়। গিয়া বসিলাম। খুপড়ির মধ্যে উকি দিয়া দেখি বিছানা বা আসবাবপত্র বলিতে ইহাদের কিছু নাই। কুড়ে ঘরের মেঝেতে মাত্র কিছু শুকনো ঘাস বিছানো। বাসন কোসনের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি আর একটা লোটা। কাপড় যার যা পরনে আছে, আর এক টুকরো বস্ত্র বাড়তি নাই। কিন্তু তাহা তো হইল, এই নিদারুণ শীতে ইহাদের লেপ কাঁথা কই? রাত্রে গায়ে দেয় কি? কথাটা জিজ্ঞাসা করিলাম। বৃদ্ধের নাম নকছিতি ভগ, জাতি গাঙ্গোত্তা। সে বলিল, কেন, খুপড়ির কোণে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না টাল করা? বুঝিতে পারিলাম না। কলাইয়ের ভুসির আগুন করা হয় রাত্রে? নকছেদি আমার অজ্ঞতা দেখিয়া হাসিল। তা নয় বাবুজি, কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলেপিলেরা শুয়ে থাকে, আমরাও কলাইয়ের ভুসি গায়ে চাপা দিয়ে শুই। দেখছেন না, অন্তত ৫ মণ ভুসি মজুদ রয়েছে। ভারী ওম কলাইয়ের ভুসিতে, ২খানা কম্বল গায়ে দিলেও অমন ওম হয় না। আর আমরা পাবই বা কোথায় কম্বল, বলুন না? বলিতে বলিতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়াইয়া তাহার মা খুপড়ির কোণের ভুসির গাদার মধ্যে তাহার পা হইতে গলা পর্যন্ত ঢুকাইয়া কেবলমাত্র মুখখানা বাহির করিয়া শোয়াইয়া রাখিয়া আসিল। মনে মনে ভাবিলাম, মানুষে মানুষের খোঁজ রাখে কতটুকু! কখনো কি জানিতাম এসব কথা? আজ যেন সত্যিকার ভারতবর্ষকে চিনিতেছি। অগ্নিকুণ্ডের অপর পার্শ্বে বসিয়া একটি মেয়ে কি রাঁধিতেছে। জিজ্ঞাসা করিলাম, ও কি রান্না হচ্ছে? নকছেদি বলিল, ঘাটো। ঘাটো কি জিনিস? এবার বোধ হয় রন্ধনরত মেয়েটি ভাবিল, এ বাঙালি বাবু সান্ধ্যবেলা কোথা হইতে আসিয়া জুটিল। এ দেখিতেছি নিতান্ত বাতুল, কিছুই খোঁজ রাখে না দুনিয়ার। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, ঘাটো জানো না বাবুজি, মকাই সেদ্ধ। যেমন চাল সেদ্ধ হলে বলে ভাত, মকাই সেদ্ধ হলে বলে ঘাটো। মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাড়ি হইতে তুলিয়া দেখাইল। কি দিয়ে খায়? এবার হইতে যত কথাবার্তা মেয়েটি বলিল। হাসি হাসি মুখে বলিল, নুন দিয়ে, শাক দিয়ে, আবার কি দিয়ে খাবে বলো না? শাক রান্না হয়েছে? ঘাটো নামিয়ে শাক চড়াবো, মটর শাক তুলে এনেছি। মেয়েটি খুবই সপ্রতিভ। জিজ্ঞাসা করিল, কলকাতায় থাকো বাবুজি? হ্যাঁ। কিরকম জায়গা? আচ্ছা, কলকাতায় নাকি গাছ নাই, ওখানকার সব গাছপালা কেটে ফেলেছে? কে বলল তোমায়? একজন ওখানে কাজ করে আমাদের দেশের,
সে একবার বলেছিল, কিরকম জায়গা দেখতে বাবুজি? এই সরলাবণ্য মেয়েটিকে যতদূর সম্ভব বুঝাইবার চেষ্টা পাইলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা কি। কতদূর বুঝিল জানি না। বলিল, কলকাতা শহর দেখতে ইচ্ছে হয়, কে দেখাবে? তারপর আরো অনেক কথা বলিলাম তাহার সঙ্গে। রাত বাড়িয়া গিয়াছে, অন্ধকার ঘন হইয়া আসিল, উহাদের রান্না শেষ হইয়া গেল। খুপটির ভিতর হইতে সেই বড় জামবাটিটা আনিয়া তাহাতে ফ্যান ভাতের মতো জিনিসটা ঢালিল। উপর উপর একটু নুন ছিটাইয়া বাটিটা মাঝখানে রাখিয়া ছেলেমেয়েরা সবাই মিলিয়া চারিদিকে গোল হইয়া বসিয়া খাইতে আরম্ভ করিল। আমি বলিলাম, তোমরা এখান থেকে বুঝি দেশে ফিরবে? নকছেদি বলিল, দেশে এখন ফিরতে অনেক দেরি। এখান থেকে ধরমপুর অঞ্চলে ধান কাটতে যাব। ধান তো এদেশে হয় না, ওখানে হয়। ধান কাটার কাজ শেষ হলে আবার যাব জম কাটতে, মুঙ্গের জেলায়। গমের কাজ শেষ হতে জ্যৈষ্ঠ মাস এসে পড়বে। তখন আবার খড়ি কাটা শুরু হবে আপনাদেরই এখানে। তারপর কিছুদিন ছুটি। শ্রাবণ ভাদ্রে আবার মকাই ফসলের সময় আসবে। মকাই শেষ হলেই কলাই এবং ধরমপুর পূর্ণিয়া অঞ্চলে কার্তিক সাল ধান। আমরা সারা বছর এইরকম দেশে দেশেই ঘুরে বেড়াই। যেখানে যে সময় যে ফসল সেখানে যাই, নইলে খাবো কি? বাড়িঘর বলে তোমাদের কিছু নেই? এবার মেয়েটি কথা বলিল। মেয়েটির বয়স 24-25, খুব স্বাস্থ্যবতী, বার্নিশ করা কালো রং, নিটল গড়ন, কথাবার্তা বেশ বলিতে পারে, আর গলার সুরটা দক্ষিণ বিহারের দেহাতি হিন্দিতে বড় চমৎকার শোনায়। বলিল, কেন থাকবে না বাবুজি, সবই আছে, কিন্তু সেখানে থাকলে আমাদের তো চলে না। সেখানে যাব গরমকালের শেষে, শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবো। তারপর আবার বেরুতে হবে বিদেশে। বিদেশেই যখন আমাদের চাকরি। তাছাড়া বিদেশে কত কি মজা দেখা যায়। এই দেখবেন ফসল কাটা হয়ে গেলে আপনাদের এখানেই কত দেশ থেকে কত লোক আসবে, কত বাজিয়ে গাইয়ে নাচনেওয়ালি, কত বহুরূপী সং। আপনি বোধহয় দেখেননি ওসব। কি করে দেখবেন? আপনাদের এই অঞ্চলে তো ঘোর জঙ্গল হয়ে পড়েছিল, সবে এই চাষ শুরু হয়েছে। এই দেখুন না, আসে আর 15 দিনের মধ্যেই। এই তো সবারই রোজগারের সময় আসছে। চারিদিকে নির্জন, দূরে বস্তিতে কারা টিন পিটাচ্ছে অন্ধকারের মধ্যে। মনে ভাবিলাম, এই অনর্গল কাষ্টাটার বেড়ার আগর দেওয়া কুড়েতে ইহারা রাত কাটাইবে এই সাপত সংকুল অরণ্যের ধারে, ছেলেপুলে লইয়া। সাহসও আছে বলিতে হইবে। এই তো মাত্র কয়েকদিন আগে এদেরই মতো আর একটা খুপড়ি হইতে ছেলে লইয়া গিয়াছে মায়ের কোল হইতে। এদেরই বা ভরসা কিসের? অথচ একটা ব্যাপার দেখিলাম, ইহারা যেন ব্যাপারটা গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না। তত সন্ত্রস্ত ভাবও নাই। এই তো এত রাত পর্যন্ত উন্মুক্ত আকাশের তলায় বসিয়া গল্পগুজব রান্না বান্না করিল। বলিলাম, তোমরা একটু সাবধানে থাকবে। মানুষ খেকো বাঘ বেরিয়েছে, জানো তো? মানুষ খেকো বাঘ বড় ভয়ানক জানোয়ার, আর বড় দ্রুত। আগুন রাখো খুপড়ির সামনে, আর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ো। ওই তো কাছেই বন, রাত বেরাতের ব্যাপার। মেয়েটি বলিল, বাবুজি, আমাদের সয়ে গিয়েছে। পূর্ণিয়া জেলায় যেখানে ফি বছর ধান কাটতে যাই, সেখানে পাহাড় থেকে বুনো হাতি নামে। সে জঙ্গল আরো ভয়ানক। ধানের সময় বিশেষ করে বুনো হাতির দল এসে উপদ্রব করে। মেয়েটি আগুনের মধ্যে আর কিছু শুকনা বনঝাউয়ের ডাল ফেলিয়া দিয়া সামনের দিকে সরিয়া আসিয়া বসিল। বলিল, সেবার আমরা অখিলকুচা পাহাড়ের নিচে ছিলাম। একদিন রাত্রে এক খুপড়ির বাইরে রান্না করছি। চেয়ে দেখি 50 হাত দূরে 4-5টা বুনো হাতি, কালো কালো পাহাড়ের মতো দেখাচ্ছে অন্ধকারে, যেন আমাদের খুপড়ির দিকেই আসছে। আমি ছোট ছেলেটাকে বুকে নিয়ে বড় মেয়েটার হাত ধরে রান্না ফেলে খুপড়ির মধ্যে তাদের রেখে এলাম। কাছে আর কোনো লোকজন নেই। বাইরে এসে দেখি তখন হাতি কটা একটু থমকে দাঁড়িয়েছে। ভয়ে আমার গলা কাঠ হয়ে গিয়েছে। হাতিতে খুব দেখতে পায় না, তাই রক্ষে।
ওরা বাতাসে গন্ধ পেয়ে দূরের মানুষ বুঝতে পারে। তখন বোধহয় বাতাস অন্যদিকে বইছিল। যাই হোক, তারা অন্যদিকে চলে গেল। উহ, সেখানেও এমনি বাবুজি সারা রাত টিন পেটায় আর আলো জ্বালিয়ে রাখে হাতির ভয়ে। এখানে বুনো মহিষ, সেখানে বুনো হাতি, ও গা সওয়া হয়ে গিয়েছে। রাত বেশি হওয়াতে নিজের বাসায় ফিরলাম। দিন 15-র মধ্যে ফুলকিয়া বইহারের চেহারা বদলাইয়া গেল। সরিষার গাছ শুকাইয়া মারিয়া বীজ বাহির করিবার সঙ্গে সঙ্গে কোথা হইতে দলে দলে নানা শ্রেণীর লোক আসিয়া জুটিতে লাগিল। পূর্ণিয়া, মুঙ্গের, ছাপড়া প্রভৃতি স্থান হইতে মারোয়ারি ব্যবসায়ীরা দাড়িপাল্লা ও বস্তা লইয়া আসিল মাল কিনিতে। তাহাদের সঙ্গে কুলির ও গারোয়ানের কাজ করিতে আসিল একদল লোক। হালুইকররা আসিয়া অস্থায়ী কাশের ঘর তুলিয়া মিঠাইয়ের দোকান খুলিয়া সতেজে পুরি, কচুরি, লাড্ডু, কালাকন্দ বিক্রয় করিতে লাগিল। ফিরিওয়ালারা নানা রকম সস্তা ও খেলমনেহারি জিনিস, কাচের বাসন, পুতুল, সিগারেট, শীটের কাপড়, সাবান ইত্যাদি লইয়া আসিল। এবাদে আসিল রং তামাশা দেখাইয়া পয়সা রোজগার করিতে কত ধরনের লোক। নাচ দেখাইতো, রামসীতা সাজাইয়া ভক্তের পূজা পাইতে, হনুমানজি সিঁদুর মাখা মূর্তি, হাতে পাণ্ডা ঠাকুর আসিল প্রণামী কুড়াইতে। এ সময় সকলেরই 2 পয়সা রোজগারের সময় এসব অঞ্চলে। আর বছরও যে জনশূন্য ফুলকিয়া বইহারের প্রান্তর ও জঙ্গল দিয়া বেলা পড়িতে গেলে ঘোড়ায় যাইতেও ভয় করিত, এবছর তাহার আনন্দ উৎফুল্ল মূর্তি দেখিয়া চমৎকৃত হইতে হয়। চারিদিকে বালক বালিকার হাস্যধ্বনি, কলরব, সস্তা টিনের ভেপুর পিপি বাজনা, ঝুমঝুমির আওয়াজ, নাচিয়েদের ঘুঙুরের ধ্বনি। সমস্ত ফুলকিয়ার বিরাট প্রান্তর জুড়িয়া যেন একটা বিশাল মেলা বসিয়া গিয়াছে। লোক সংখ্যা বাড়িয়া গিয়াছে অত্যন্ত বেশি। কত নতুন খুপড়ি, কাশের লম্বা চালাঘর চারিদিকে রাতারাতি উঠিয়া গেল। ঘর তুলিতে এখানে কোনো খরচ নাই। জঙ্গলে আছে কাশ ও বনঝাও কি কেত গাছের গুড়ি ও ডাল। শুকনা কাশের ডাঁটার খোলা পাকাইয়া এদেশে এরকম ভারী শক্ত রশি তৈরি করে। আর আছে ওদের নিজেদের শারীরিক পরিশ্রম। ফুলকিয়ার তহসিলদার আসিয়া জানাইল, এসব বাহিরের লোক, যাহারা এখানে পয়সা রোজগার করিতে আসিয়াছে। ইহাদের কাছে জমির খাজনা আদায় করিতে হইবে। বলিল, আপনি রীতিমতো কাচারি করুন হুজুর, আমি সব লোক একে একে আপনার কাছে হাজির করাই, আপনি ওদের মাথা পিছু একটা খাজনা ধার্য করে দিন। কত রকমের লোক দেখিবার সুযোগ পাইলাম এই ব্যাপারে। সকাল হইতে 10টা পর্যন্ত কাচারি করিতাম, বৈকালে আবার 3টার পর হইতে সন্ধ্যা পর্যন্ত। তহসিলদার বলিল, এরা বেশি দিন এখানে থাকবে না, ফসল মারাই ও বেচাকেনা শেষ হয়ে গেলেই সব পালাবে, এর আগে এদের পাওনা আদায় করে নিতে হবে। একদিন দেখিলাম একটি খামারে মারোয়ারি মহাজনেরা মাল মাপিতেছে। আমার মনে হইল ইহারা ওজনে নিরীহ প্রজাদের ঠকাইতেছে। আমার পাটোয়ারি ও তহসিলদারদের বলিলাম সমস্ত ব্যবসায়ীর কাটা ও দাড়ি পরীক্ষা করিয়া দেখিতে। 2-4 জন মহাজনকে ধরিয়া মাঝে মাঝে আমার সামনে আনিতে লাগিল। তাহারা ওজনে ঠকাইয়াছে, কাহারও দাড়ির মধ্যে জুয়া চুরিয়াছে। সেসব লোককে মহাল হইতে বাহির করিয়া দিলাম। প্রজাদের এত কষ্টের ফসল আমার মহলে অন্তত কেহ ফাঁকি দিয়া লইতে পারিবে না। দেখিলাম শুধু মহাজন নয়, নানা শ্রেণীর লোকে ইহাদের অর্থের ভার লাঘব করিবার চেষ্টায় ওত পাতিয়া রহিয়াছে। এখানে নগদ পয়সার কারবার খুব বেশি নাই। ফিরিওয়ালাদের কাছে কোনো জিনিস কিনিলে ইহারা পয়সার বদলে সরিষা দেয়। জিনিসের দামের অনুপাতে অনেক বেশি সরিষা দিয়া দেয়, বিশেষত মেয়েরা। তাহারা নিতান্ত নিরীহ ও সরল, যা তা বুঝাইয়া তাহাদের নিকট হইতে ন্যায্য মূল্যের চতুর্গুণ ফসল আদায় করা খুব সহজ। পুরুষেরাও বিশেষ বৈষয়িক নয়। তাহারা বিলেতি সিগারেট কেনে, জুতা জামা কেনে। ফসলের টাকা ঘরে আসিলে ইহাদের ও বাড়িদের মেয়েদের মাথা ঘুরিয়া যায়। মেয়েরা ফরমাস করে রঙিন কাপড়ের, কাচের ও এনামেলের বাসনের। হালুইকরের দোকান হইতে ঠোঙা ঠোঙা লাড্ডু কচুরি আসে। নাচ দেখিয়া গান শুনিয়া কতই পয়সা উড়াইয়া দেয়। ইহার উপর রামজি, হনুমানজির প্রণামী ও পূজা তো আছেই।
তাহার উপরেও আছে জমিদার ও মহাজনের পাইক পেয়াদারা। দুর্দান্ত শীতে রাত জাগিয়া বন্য শূকর ও বন্য মহিষের উপদ্রব হইতে কত কষ্টে ফসল বাঁচাইয়া বাঘের মুখে সাপের মুখে নিজেদের ফেলিতে দ্বিধা না করিয়া সারা বছরের ইহাদের যাহা উপার্জন, এই 15 দিনের মধ্যে খুশির সহিত তাহা উড়াইয়া দিতে ইহাদের বাধে না দেখিলাম। কেবল একটা ভালোর দিক দেখা গেল, ইহারা কেহ মদ বা তাড়ি খায় না। গাঙ্গোত্তা বা বুইহার ব্রাহ্মণদের মধ্যে এসব নেশার রেওয়াজ নাই। সিদ্ধিটা অনেকে খায়, তাও কিনিতে হয় না। বনসিদ্ধির জঙ্গল হইয়া আছে লবটুলিয়া ও ফুলকিয়ার প্রান্তরে, পাতা ছিঁড়িয়া আনিলেই হইল, কে দেখিতেছে। একদিন মুনেশ্বর সিং আসিয়া জানাইল, একজন লোক জমিদারের খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে পলাইতেছে, হুকুম হয় তো ধরিয়া আনে। বিস্মিত হইয়া বলিলাম, পালাচ্ছে কিরকম? দৌড়ে পালাচ্ছে? ঘোড়ার মতো দৌড়াচ্ছে হুজুর। এতক্ষণে বড়কুন্ডি পার হয়ে জঙ্গলের ধারে গিয়ে পৌঁছল। দুর্বৃত্তকে ধরিয়া আনিবার হুকুম দিলাম। 1 ঘণ্টার মধ্যে 4-5 জন সেপাহী পলাতক আসামিকে আমার সামনে আনিয়া হাজির করিল। লোকটিকে দেখিয়া আমার মুখে কথা সরিল না। তাহার বয়স 60-এর কম কোনো মতেই হইবে বলিয়া আমার মনে হইল না। মাথার চুল সাদা, গালের চামড়া কুণ্ঠিত হইয়া গিয়াছে। চেহারা দেখিয়া মনে হয় সে কতকাল বুভুক্ষ ছিল, এইবার ফুলকিয়া বৈহারের খামারে আসিয়া পেট ভরিয়া খাইতে পাইয়াছে। শুনিলাম সে নাকি ননিচোর নাটুয়া সাজিয়া আজ কদিনে বিস্তর পয়সা রোজগার করিয়াছে। গ্র্যান্ড সাহেবের বটগাছের তলায় একটা খুপড়িতে থাকিত। আজ কয়দিন ধরিয়া সিপাহীরা তাহার কাছে খাজনার তাগাদা করিতেছে, কারণ এদিকে ফসলের সময়ও ফুরাইয়া আসিল। আজ তাহার খাজনা মিটাইবার কথা ছিল। হঠাৎ দুপুরের পরে সিপাহীরা খবর পায় সে লোকটা তল্পি তল্পা বাঁধিয়া রওয়ানা হইয়াছে। মুনেশ্বর সিং ব্যাপার কি জানিতে গিয়া দেখে যে আসামি বৈহার ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে পূর্ণিয়ার অভিমুখে। মুনেশ্বরের হাঁক শুনিয়া সে নাকি দৌড়িতে আরম্ভ করিল। তাহার পরই এই অবস্থা। সিপাহীদের কথায় সত্যতা সম্বন্ধে কিন্তু আমার সন্দেহ জন্মিল। প্রথমত, নলিচর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয়, তবে ইহা সে সাজিবার বয়স আর আছে কি? দ্বিতীয়ত, এ লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইতেছিল, এই কথাই বা কি করিয়া সম্ভব? কিন্তু উপস্থিত সকলেই হলফ করিয়া বলিল, উভয় কথাই সত্য। তাহাকে কড়া সুরে বলিলাম, তোমারে দুর্বুদ্ধি কেন হলো? জমিদারের খাজনা দিতে হয় জানো না? তোমার নাম কি? লোকটা ভয়ে বাতাসের মুখে তালপাতার মতো কাঁপিতেছিল। আমার সিপাহীরা একে চায় তো আরে পায়, ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনে। তাহারা যে এই বৃদ্ধ নটের প্রতি খুব সদয় ও মোলায়েম ব্যবহার করে নাই, ইহার অবস্থা দেখিয়া বুঝিতে দেরি হইল না। লোকটা কাঁপিতে কাঁপিতে বলিল, তাহার নাম দশরথ। কি জাত? বাড়ি কোথায়? আমরা ভুইয়ার বাবা হন হুজুর, বাড়ি মুঙ্গের জেলা, সাহেবপুর কামাল। পালাচ্ছিলে কেন? কই না, পালাবো কেন হুজুর? বেশ, খাজনা দাও। কিছুই পাইনি, খাজনা দেব কোথা থেকে? নাচ দেখিয়ে সর্ষে পেয়েছিলাম, তা বেচে কদিন পেটে খেয়েছি, হনুমানজির ক্রিয়া। সেপাহীরা বলিল, সব মিথ্যে কথা, শুনবেন না হুজুর, ও অনেক টাকা রোজগার করেছে, ওর কাছেই আছে। হুকুম করুন তোর কাপড় চোপড় সন্ধান করি। লোকটা ভয়ে হাত জোর করিয়া বলিল, হুজুর আমি বলছি আমার কাছে কত আছে। পরে কোমর হইতে একটা গেজের বাহির করিয়া উপর করিয়া ঢালিয়া বলিল, এই দেখুন হুজুর, 13 আনা পয়সা আছে। আমার কেউ নেই, এই বুড়ো বয়সে কেই বা আমায় দেবে? আমি নাচ দেখিয়ে এই ফসলের সময় খামারে খামারে বেরিয়ে যা রোজগার করি, আবার সেই গমের সময় পর্যন্ত এতেই চালাবো। আর এখনো 3 মাস দেরি, যা পাই পেটে দুটো খাই, এই পর্যন্ত। সিপাহীরা বলেছে আমায় নাকি 8 আনা খাজনা দিতে হবে, তাহলে আমার আর রইল মোট 5 আনা। 5 আনায় 3 মাস কি খাবো? বলিলাম, তোমার হাতেও পোটলাতে কি আছে, বার করো। লোকটা পোটলা খুলিয়া দেখাইল, তাহাতে আছে ছোট একখানা টিন মোড়া আরশি, একটা রাংতার মুকুট, ময়ূর পাখা সমেত গালে মাখিবার রং, গলায় পরিবার পুতির মালা ইত্যাদি, কৃষ্ণ ঠাকুর সাজিবার উপকরণ। বলিল,
দেখুন, তবু বাঁশি নেই হুজুর। একটা টিনের বড় বাঁশি 8 আনার কম হবে না। এখানে নলখাগড়ার বাঁশিতে কাজ চালিয়েছি। এরা গঙ্গোত্তা জাত, এদের ভুলানো সহজ। কিন্তু আমাদের মুঙ্গের জেলার লোক সব বড় এলেমদার। বাঁশি না হলে হাসবে, কেউ পয়সা দেবে না। আমি বলিলাম, বেশ, তুমি খাজনা দিতে পারো না, নাচ দেখিয়ে যাও খাজনার বদলে। বৃদ্ধ যেন হাতে স্বর্গ পাইয়াছে এমন ভাব দেখাইল। তাহার পর গালে মুখে রং মাখিয়া ময়ূর পাখা মাথায় ওই বয়সে সে যখন 12 বছরের বালকের ভঙ্গিতে হেলিয়া দুলিয়া না হাত নাড়িয়া নাচিতে নাচিতে গান ধরিল, তখন হাসিব কি কাঁদিব স্থির করিতে পারিলাম না। আমার সেপাহীরা তো মুখে কাপড় দিয়া বিদ্রূপের হাসি চাপিতে প্রাণপণ করিতেছে। তাহাদের চক্ষে ননিচর নাটুয়ার নাচ এক মারাক ব্যাপারে পরিণত হল। বেচারীরা ম্যানেজার বাবুর সামনে না পারে প্রাণ খুলিয়া হাসিতে, না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাইতে। সেরকম অদ্ভুত নাচ কখনো দেখি নাই। 60 বছরের বৃদ্ধ কখনো বালকের মতো অভিমানে ঠোঁট ফুলাইয়া কাল্পনিক জননী যশোদার নিকট হইতে দূরে চলিয়া আসিতেছে, কখনো একগাল হাসিয়া সঙ্গী রাখাল বালকগণের মধ্যে চূড়াননি বিতরণ করিতেছে। যশোদা হাত বাঁধিয়া রাখিয়াছেন। যশোদা হাত বাঁধিয়া রাখিয়াছেন বলিয়া কখনো জোর হাতে চোখের জল মুছিয়া খুঁতখুত করিয়া বালকের সুরে কাঁদিতেছে। সমস্ত জিনিস দেখিলে হাসিতে হাসিতে পেটের নাড়ি ছিঁড়িয়া যায়, দেখিবার মতো বটে। নাচ শেষ হইল। আমি হাততালি দিয়া যথেষ্ট প্রশংসা করিলাম। বলিলাম, এমন নাচ কখনো দেখিনি দশরাত, বড় চমৎকার নাচো। আচ্ছা, তোমার খাজনা মাফ করে দিলাম। আমার নিজ থেকে এই 2 টাকা বকশিস দিলাম খুশি হয়ে। ভারী চমৎকার নাচ। আর দিন 10-12-র মধ্যে ফসল কেনা বেচা শেষ হইয়া গেল। বাড়তি লোক সব যে যার দেশে চলিয়া গেল। রহিল মাত্র যাহারা এখানে জমি চষিয়া বাস করিতেছে তাহারাই। দোকান পসার উঠিয়া গেল, নাচওয়ালা ফিরিওয়ালা অন্যত্র রোজগারের চেষ্টায় গেল। কাটুনি জন্মজুরের দল এখনো পর্যন্ত ছিল শুধু এই সময়ের আমোদ তামাশা দেখিবার জন্য। এইবার তাহারাও বাসা উঠাইবার জোগাড় করিতে লাগিল। একদিন বেড়াইয়া ফিরিবার সময় আমি আমার পরিচিত সেই নকছেদি ভক্তের খুপরিতে দেখা করিতে গেলাম। সন্ধ্যার বেশি দেরি নাই। দিগন্তব্যাপী ফুলকিয়া বৈহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবিয়া টকটকে রাঙা প্রকাণ্ড বড় সূর্যটা অস্ত যাইতেছে। এখানকার সেই সূর্যাস্তগুলি, বিশেষত এই শীতকালে, এত অদ্ভুত সুন্দর যে এই সময় মাঝে মাঝে আমি মহালিখারূপের পাহাড়ে সূর্যাস্তের কিছু পূর্বে উঠিয়া বিস্ময়জনক দৃশ্যের প্রতীক্ষা করি। নকছিদি তাড়াতাড়ি উঠিয়া কপালে হাত দিয়া আমায় সালাম করিল, বলিল, ও মঞ্চি, বাবুজিকে বসবার একটা কিছু পেতে দে। নকছিদির খুপরিতে একজন পৌরা স্ত্রীলোক আছে। সে যে নকছেদির স্ত্রী তাহা অনুমান করা কিছু শক্ত নয়। কিন্তু সে প্রায়ই বাহিরের কাজকর্ম, অর্থাৎ কাঠ ভাঙা, কাঠ কাটা, দূরবর্তী ভীমদাসটোলার পাতকুয়া হইতে জল আনা ইত্যাদি লইয়া থাকে। মঞ্চি সেই মেয়েটি যে আমাকে বুনো হাতির গল্প বলিয়াছিল। সে আসিয়া শুষ্ক কাশের ডাটায় বোনা একখানা চ্যাটাই পাতিয়া দিল। তার সেই দক্ষিণ বিহারের দেহাতি ছিকাছিকি বুলির সুন্দর টানের সঙ্গে মাথা দুলাইয়া হাসিতে হাসিতে বলিল, কেমন দেখলেন বাবুজি বৈহারের মেলা? বলেছিলাম না, কত নাচ তামাশা আমোদ হবে, কত জিনিস আসবে, দেখলেন তো? অনেকদিন আসেননি বাবুজি, বসুন, আমরা যে শিগগির চলে যাচ্ছি। ওদের খুপরির দোরের কাছে লম্বা আধশুকনা ঘাসের উপর চ্যাটাই পাতিয়া বসিলাম, যাহাতে সূর্যাস্তটা ঠিক সামনাসামনি দেখিতে পাই। চারিদিকের জঙ্গলের গায়ে একটা মৃদুরাঙা আভা পড়িয়াছে, একটা অবর্ণীয় শান্তি ও নীরবতা বিশাল বৈহার জুড়িয়া। মঞ্চির কথার উত্তর দিতে বোধহয় একটু দেরি হইল। সে আবার কি একটা প্রশ্ন করিল, কিন্তু ওর ছিকাছিকি বলি আমি খুব ভালো বুঝি না। কি বলিল না বুঝিতে পারিয়া অন্য একটা প্রশ্ন ধারা সেটা চাপা দিবার জন্য বলিলাম, তোমরা কালই যাবে? হ্যাঁ বাবুজি।
কোথায় যাবে? পূর্ণিয়া কিশনগঞ্জ অঞ্চলে যাব। পরে বলিল, নাচ তামাশা কেমন দেখলেন বাবু? বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল। একদিন ঝল্লুটোলায় বড় বকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজিয়েছিল, শুনেছিলেন? কি চমৎকার বাবুজি! দেখিলাম মঞ্চি নিতান্ত বালিকার মতোই নাচতামাশায় আমোদ পায়। এবার কত রকম কি দেখিয়াছে মহা উৎসাহ ও খুশির সুরে তাহারই বর্ণনা করিতে বসিয়া গেল। নকছেদি বলিল, নে নে, বাবুজি কলকাতায় থাকেন, তোর চেয়ে অনেক কিছু দেখেছেন। ও এসব বড় ভালোবাসে বাবুজি, ওরই জন্য আমরা এতদিন এখানে রয়ে গেলাম। ও বললে, না দাঁড়াও, খামারের নাস্তামাশা লোকজন দেখে তবে যাব, বড্ড ছেলে মানুষ এখনো। মঞ্চি যে নকছেদির কে হয় তাহা এতদিন জিজ্ঞাস করি নাই, যদিও ভাবিতাম বৃদ্ধের মেয়েই হইবে। আজ ওর কথায় আমার আর কোনো সন্দেহ রহিল না। বলিলাম, তোমার মেয়ের বিয়ে দিয়েছ কোথায়? নকছেদি আশ্চর্য হইয়া বলিল, আমার মেয়ে? কোথায় আমার মেয়ে হুজুর? কেন, এই মঞ্চি তোমার মেয়ে নয়? আমার কথায় সকলের আগে খিলখিল করিয়া উঠিল মঞ্চি। নকছেদির পৌরাস্ত্রীও মুখে আঁচল চাপা দিয়া খুপড়ির ভিতর ঢুকিল। নকছেদি অপমানিত হওয়ার সুরে বলিল, মেয়ে কি হয় হুজুর, ও যে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। বলিলাম, ও। অতঃপর খানিকক্ষণ সবাই চুপচাপ। আমি তো এমন অপ্রতিভ হইয়া পড়িলাম যে কথা খুঁজিয়া পাই না। মঞ্চি বলিল, আগুন করে দেই, বড্ড শীত। শীত সত্যি বড় বেশি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন হিমালয় পাহাড় নামিয়ে আসে। পূর্ব আকাশের নিচের দিকটা সূর্যাস্তের আভায় রাঙা, উপরটা কৃষ্ণাভ নীল। খুপড়ি হইতে কিছু দূরে একটা শুকনো কাশছাড়ে মঞ্চে আগুন লাগাইয়া দিতে 10-12 ফুট দীর্ঘ খাস দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। আমরা জ্বলন্ত কাশঝোপের কাছে গিয়া বসিলাম। নকছেদি বলিল, বাবুজি, এখনো ও ছেলে মানুষ আছে, ওর জিনিসপত্র কেনার দিকে বেজায় ঝোঁক। ধরুন এবার প্রায় 8-10 মণ সর্ষে মজুরি পাওয়া গিয়েছিল, তার মধ্যে 3 মণ ও খরচ করে ফেলেছে শখের জিনিসপত্র কেনবার জন্য। আমি বললাম, গতর খাটানো মজুরির মাল দিয়ে তুই ওসব কেন কিনিস? তা ছেলে মানুষ শোনে না, কাঁদে, চোখের জল ফেলে। বলি, তবে কেন? মনে ভাবিলাম, তরুণী স্ত্রীর বৃদ্ধ স্বামী না বলিয়াই বা আর কি উপায় ছিল। মঞ্চি বলিল, কেন? তোমায় তো বলেছি, গম কাটানোর সময় যখন মেলা হবে তখন আর কিছু কিনিব না, ভালো জিনিসগুলো সস্তায় পাওয়া গেল। নকছেতি রাগিয়া বলিল, সস্তা? বোকা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে কে দোকানদার আর ফিরিওয়ালা। সস্তা? 5 সের সর্ষে নিয়ে একখানা চিরুনি দিয়েছে বাবুজি, আর বছর 83 রতনগঞ্জের গমের খামারে। মঞ্চি বলিল, আচ্ছা বাবুজি, নিয়ে আসছি জিনিসগুলো, আপনিই বিচার করে বলুন সস্তা কিনা। কথা শেষ করিয়াই মঞ্চি খুপড়ির দিকে ছুটিল এবং কাষ্টাটার বোনা ডালা আটা একটা ঝাঁপি হাতে করিয়া ফিরিল। তারপর সে ডালা তুলিয়া ঝাঁপির ভিতর হইতে জিনিসগুলো একে একে বাহির করিয়া আমার সামনে সাজাইয়া রাখিতে লাগিল। এই দেখুন, কত বড় কাকই! 5 সের সর্ষের কমে এমন তোরও কাকই হয়? দেখেছেন কেমন চমৎকার রং, শৌখিন জিনিস না? আর এই দেখুন একখান সাবান, দেখুন কেমন গন্ধ, এও নিয়েছে 5 সের সর্ষে। সস্তা কিনা বলুন বাবুজি? সস্তা মনে করিতে পারিলাম কই। এখন একখানা বাজে সাবানের দাম কলিকাতার বাজারে 1 আনার বেশি নয়। 5 সের সর্ষের দাম নয়ালির মুখেও অন্তত 7.5 আনা। এই সরলা বন্য মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, খুবই সহজ এদের ঠকানো। মঞ্চি আরো অনেক জিনিস দেখাইল। আহ্লাদের সহিত একবার এটা দেখায়, একবার ওটা দেখায়। মাথার কাটা, পাথরের আংটি, চীনামাটির পুতুল, অ্যানিমেলের ছোট ডিশ, খানিকটা চওড়া লাল ফিতে, এইসব জিনিস। দেখিলাম মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশেই সব সমাজেই অনেকটা এক। বর্ণমে মঞ্চি ও তাহার শিক্ষিতা ভগ্নীর মধ্যে বেশি তফাৎ নাই। জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করার প্রবৃত্তি উভয়েরই প্রকৃতিদত্ত।
বুড়ো নকছিদি রাগিলে কি হইবে। কিন্তু সবচেয়ে ভালো জিনিসটি মঞ্চি সর্বশেষে দেখাইবে বলিয়া চাপিয়া রাখিয়া দিয়াছে, তাহা কি তখন জানি? এইবার সে গর্বমিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনে মেলিয়া ধরিল। একছড়া নীল ও হলদি হিংলাজের মালা। সত্যি কি খুশি ও গর্বের হাসি দেখিলাম ওর মুখে। ওর সভ্য বোনদের মতো ও মনের ভাব গোপন করিতে তো শেখে নাই। একটা অনাবিল নির্ভেজাল নারী আত্মা ওর এইসব সামান্য জিনিসের অধিকারের উচ্ছ্বসিত আনন্দের ভিতর দিয়া আত্মপ্রকাশ করিতেছে। নারী মনের এমন স্বচ্ছ প্রকাশ দেখিবার সুযোগ আমাদের সভ্য সমাজে বড় একটা ঘটে না। বলুন দেখি কেমন জিনিস? চমৎকার। কত দাম হতে পারে এর বাবুজি? কলকাতায় আপনারা পরেন তো? কলকাতায় আমি হিংলজের মালা পরি না, আমরা কেহই পরি না। তবু আমার মনে হইল ইহার দাম খুব বেশি হইলেও 6 আনার বেশি নয়। বলিলাম, কত নিয়েছে বলো না। 17 সর্ষে নিয়েছে জিতিনি। বলিয়া লাভ কি যে সে ভীষণ ঠকিয়াছে। এসব জায়গায় এরকম হইবেই। কেন মিথ্যা আমি নকছেদির কাছে বকুনি খাওয়াইয়া ওর মনের এ অপূর্ব আহ্লাদ নষ্ট করিতে যাইব? আমারই অনভিজ্ঞতার ফলে এবছর এমন হইতে পারিয়াছে। আমার উচিত ছিল ফেরিওয়ালাদের জিনিসপত্রের দরের উপর কড়া নজর রাখা। কিন্তু আমি নতুন লোক এখানে, কি করিয়া জানিব এ দেশের ব্যাপার? ফসল মারিবার সময় মেলা হয় তাহাই তো জানিতাম না। আগামী বৎসর যাহাতে এমন ধারা না ঘটে তাহার ব্যবস্থা করিতে হইবে। পরদিন সকালে নকছেদি তাহার 2 স্ত্রী ও পুত্রকন্যা লইয়া এখান হইতে চলিয়া গেল। যাইবার পূর্বে আমার খুপরিতে নকছেদি খাজনা দিতে আসিল। সঙ্গে আসিল মঞ্চি। দেখি মঞ্চি গলায় সেই হিংলাজের মালা ছড়াটি পরিয়া আসিয়াছে। হাসি মুখে বলিল, আবার আসবো ভাদ্র মাসে মকাই কাটতে, তখন থাকবেন তো বাবুজি? আমরা জংলি হরতুকির আচার করি শ্রাবণ মাসে, আপনার জন্য আনবো। মঞ্চিকে বড় ভালো লাগিয়াছিল। চলিয়া গেলে দুঃখিত হইলাম।